সামিউল ভাইয়া, কি অবস্থা? এই তো চলছে। আপনার কি খবর? এই তো ভালো। তো আপনার তো আপনাদের নতুন মুভি আসতেছে বনমত এক্সপ্রেস, and I'm extremely excited কারণ আমি ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের ফ্যান অ্যান্ড বড়বেলা থেকে আপনাদের ফ্যান। সো উৎসব দেখার পরে প্রায় 5 বছর বলতে পারেন ধরে আমি চিন্তা করতেছি যে হুমায়ুন আহমেদের একটা বইয়ের উপর একটা মুভি হয় না, কেন কেন হচ্ছে না। অ্যান্ড এটা আমার একদম বেস্ট একটা নিউজ ছিল আমার পাওয়া আর কি, যে শুধু যে হুমায়ুন আহমেদের বই নিয়ে মুভি হচ্ছে তা না, উৎসবের টিমের তানিম নূর ভাই, সামিউল ভাই, স্বাধীন ভাই আপনারা কাজ করতেছেন। সো আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। সো হোয়াটস গোয়িং অন, জাস্ট গিভ মি দ্য ডেটস, দ্য টি, এভরিথিং। আসলে উৎসবের পরই আমাদের যখন উৎসব এত ম্যাসিভ একটা হিট হয়, যখন আপনি দেখেন যে আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল এবং দর্শকদের কাছেও মনে হয় একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল উৎসব। এত সিনেমার ভিড়ে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম, যেই ফিল্মটা সবাই দেখতে আসছে, স্টুডেন্টরা বলুক, ফ্যামিলি মানুষজন নিয়ে দেখতে আসছে, প্রত্যেকটা সাকসেসের পরেই আপনার কাছে একটা বার্ডেনও চলে আসে যে হোয়াটস নেক্সটে আমরা কি করতে পারি। তখন আমরা চিন্তা করছিলাম যে আমরা কি কোনো মৌলিক গল্প নিয়ে আগাবো, নাকি আমরা যেহেতু আগেরটা অ্যাডাপ্ট করেছি ক্রিসমাস ক্যারলের থেকে, তারপর ওটাকে ঈদ বানানো হয়েছে, সো এরকম কিছু কি পাবো বাংলা সাহিত্যের মধ্যে। এবার আমরা একটু দেশে ফিরে আসি, যেটাতে একটু 100% বাংলাদেশি ফিলটার জন্য দিতে, অথেন্টিক ফিলটা দিতে পারি আর কি। সো ওই সময় তানিম ভাই, আমাদের ডিরেক্টর তানিম নূর, উনি সার্চ করছিলেন যে কোন গল্পটা হবে, কোন গল্পটা হবে। সো দেন আমার কাছে মনে হয় স্বাধীন ওই আইডিয়াটা নিয়ে আসে যে হুমায়ুন আহমেদ থেকে আমরা কেন না অ্যাডাপ্ট করি। কারণ যখন উৎসব বের হয়েছে, অনেকে অনেক বলেছিল যে আমাদের সংলাপ বা আমাদের কমেডিক যে সিনগুলো ছিল অনেক ক্ষেত্রে হুমায়ুন আহমেদের সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ম্যাচ করে, যদিও হুমায়ুন আহমেদ স্যার হিউজ ট্যালেন্টেড একজন মানুষ ছিল। আই থিঙ্ক এটা কাইন্ড অফ জিনিসটা এরকম যে এই জেনারেশনটা বড় হয়েছে হুমায়ুন আহমেদ পড়ে, তো ডায়লগ লিখতে গেলে একটু চলে আসে। অবশ্যই অবশ্যই, আমাদের পড়ার প্রভাব এবং লেখার প্রভাব দুইটার মধ্যেই হুমায়ুন আহমেদ মিশে আছে। আমরা হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করেছি, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ে গিয়েছি, তারপরে বাইরের লিটারেচার গুলো ধরেছি আর কি। হুমায়ুন আহমেদ স্যার যে কয়েকটা জেনারেশনকে যে বই পড়ার যে অভ্যাস তৈরি করে দিয়ে গেছেন, প্রত্যেকটা বই মেলায় উনার বই, উনার সবকিছু অন্য প্রকাশের লাইন থেকে, এবং ঈদ মানে হুমায়ুন আহমেদের নাটক বা হুমায়ুন আহমেদের সিনেমা, উনি একটা কালচারাল ফিগার বলতে গেলে, হিউজ কালচারাল ফিগার আমাদের কাছে। এক্স্যাক্টলি, এন্ড দ্যাটস হোয়াই আই এম এক্সাইটেড বিকজ অনেক বছর পরে ঈদের সময় হুমায়ুন আহমেদের একটা কাজ পাচ্ছি। হ্যাঁ, সো ওই সময়ে স্বাধীন বলল যে এমন একটা উপন্যাস আমরা চুজ করব যেটা হচ্ছে মানুষ কম পড়েছে, এবং উনার শেষের দিকের, উনার জীবদ্দশার শেষের দিকের, ওটাও 2007 সালে প্রকাশিত কিছুক্ষণ, আমি যতদূর জানি আফসার ব্রাদার্সে। সো কিছুক্ষণটা যখন আমরা অ্যানাউন্স করি যে কিছুক্ষণ নিয়েই আমরা আসছি, তখন অনেকেই বলছে যে কিছুক্ষণ তো পড়া হয়নি, সবাই হয়তো বা গৌরীপুর জংশন পড়েছে বা অন্যান্য অনেকগুলো, অনেকে বলেছে যে কিছুক্ষণই কেন, কিছুক্ষণের মধ্যে কি আছে। হ্যাঁ, এটার মধ্যে একটা ট্রেনের গল্প, একটা জার্নি, অতটা ক্যারেক্টার নাই, এটাকে অ্যাডাপ্ট করলে কিরকম হবে না হবে। সো আমরা ওভাবে যাইনি, আমরা জাস্ট উপন্যাসটা আমি স্বাধীন পড়েছি, তানিম ভাই সুষময় আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি, সেও আমাদের স্টোরিতে থাকে। তো আমরা যখন যে রাইটিং টিমটা আমরা যখন বসি, আমরা প্রতিদিন বসে প্রায় 2-3-4-5 ঘন্টা খালি ব্রেন স্টর্ম করতে থাকি। হ্যাঁ, যে কোনো ধরনের আইডিয়া। আমরা জানি যে তানিম ভাই বলেছে এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট, উপন্যাসটা আছে, এখন এখান থেকে আমরা ফিল্ম কিভাবে বানাতে পারি। কারণ এই আমার মনে হয় কিছুক্ষণ উপন্যাসটার মধ্যে অনেকগুলো চরিত্র আছে, কিন্তু সবগুলো চরিত্রের প্রতি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড সিন, বা আমরা যেটা বলি ফিল্মের ভাষায় যে ক্যারেক্টার আর্ক কমপ্লিট হচ্ছে না। সো ওইখানে আমাদের ছিল মেইন চ্যালেঞ্জটা, যে এই এতগুলো চরিত্রগুলো দিয়ে এক রাতের জার্নি, একটা ট্রেনের মধ্যেই সবকিছু ঘটছে, এটাকে কিভাবে নিয়ে আসা। এইটাই হচ্ছে আমার মনে হচ্ছে, প্রেমিসটা তো ছিলই হুমায়ুন আহমেদের ও নভেলটা, বাট বাকিটা হচ্ছে আমাদের বের করতে হয়েছে আর কি। হ্যাঁ, কারণ এটা কিন্তু আবার নোভেলা, পুরোপুরি উপন্যাস, অনেক বড় না, আবার শর্ট স্টোরিও না। সো জিনিসটা এরকম যে উপন্যাস একটা প্রেমিস পেলে কিন্তু দেখা যায় যে ইউ গেট আ লট অফ থিংস, অনেক কিছু অলরেডি প্ল্যান্ড আউট থাকে। বাট একটা নোভেলা থেকে একটা ফুল ব্লোন মুভিতে আনা, আই থিঙ্ক ইটস আ বিট ডিফিকাল্ট। কারণ আই ওয়াজ থিংকিং যে ক্রিসমাস ক্যারল যেটা ছিল,
ইভেন তো ইংলিশ থেকে বাংলাতে অ্যাডাপ্ট করা হয়েছে, বাট ইট ওয়াজ ফুল ব্লোন নোভেল, পুরোপুরি অনেক যে ডিকিনসনের যে ইংলিশ। হ্যাঁ সো এরপরে যখন আমি দেখলাম যে কিছুক্ষণ থেকে হচ্ছে, আমি একটু সারপ্রাইজ ছিলাম। সারপ্রাইজ বলবো কারণ যে সেম জিনিসটার মাথায় আসছে যে অনেক নোভেল তো ছিল, বড় বড় নোভেল ছিল যেটা মানে মেড ফর ইউ, যে মুভি বানায় ফেলো। বাট দিস ইজ, আই থিঙ্ক এটা চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে, যে ট্রেন চলবে অ্যান্ড কিছুক্ষণ বইটা আমি যখন পড়ছি আমার কাছে মনে হয়েছে যে হুমায়ুন আহমেদ খুব সাটেল ছিল অ্যাবাউট অল দ্য ক্যারেক্টার্স, যে অনেকগুলা ক্যারেক্টার লাইন বলা নাই বাট বুঝে নেওয়া, ইন্টারপ্রেট করে নেওয়া, দ্যাটস আ লট অফ ইন্টারপ্রিটেশন, যে মেবি এই ক্যারেক্টারটা এরকম, মেবি ক্যারেক্টারটা এরকম, কিন্তু মুভিতে তো ইউ ক্যানট লিভ দোজ প্লেসেস এমটি। উপন্যাস এবং লিটারেচার আর ফিল্মের মধ্যে মানে ডিফারেন্সটা আমার কাছে এইটা মনে হয় যে লিটারেচারে আপনি মানুষের মনের কথাগুলো লিখে দিতে পারেন, যে ওইটা ভাবছে, ওইটা বলছে, কিন্তু ফিল্মে কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে, একটা এক্সপ্রেশন দিয়েও আপনি বলতে পারেন বাট আপনাকে বলতে হবে। তো এখানেই হচ্ছে ম্যাজিকটা, যে ওনার উপন্যাসে এতগুলো চরিত্র ছিল যেটা জাস্ট তারা সবাই কিন্তু ওই রাতেই পরিচিত হয়। হ্যাঁ, সবাই এক রাতে পরিচিত হয়। এক রাতে পরিচিত হয়ে আপনি কতদূর ইন ডেপথে তাদের সাথে কথা বলতে পারেন, এর জন্য হতে হবে কি আপনার চরিত্রগুলো ম্যাসিভলি ইন্টারেস্টিং হতে হবে চরিত্রগুলো, যে এক একটা চরিত্র, এক একটা ক্যারেক্টার একজনের সাথে ইন্টারাক্ট করছে, ওইটা হইতে হবে অনেক দমদার আর কি। সো এখানে কিন্তু সেই সব চরিত্রগুলো ছিল সেই উপন্যাসে, কাহিনীটা ছিল, গল্প ছিল, একটা প্রেগনেন্ট মহিলা ছিল, একটা হুজুর থাকে, চিত্রা আশাবের মতো, ডক্টর রশিদউদ্দিনের মতো একটা ক্যারেক্টার, মানে উনি একটা ট্রেনের মধ্যে এতগুলো ক্যারেক্টার নিয়ে এসছেন, এর মধ্যে একটা মন্ত্রীও আছে, মানে এইটার জন্যই আসলে হ্যাঁ একটা ব্যান্ড দলও আছে, মানে উনি ফুর্তি করতে করতে যাচ্ছে। ব্যান্ডের কথায় আমরা কি ঠেকাই মাথা সিকোয়েন্সটা, অবশ্যই ঠেকাই মাথা আমরা সিকোয়েন্সটা পাবো, আরো মজার সিকোয়েন্সও পাবো। আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্যাট, কারণ যখন আমি বই পড়তেছিলাম ব্যান্ড যখন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সময় হচ্ছে তোমার পরে ঠেকাই মাথা ঠেকাই মাথা ঠেকাই মাথা, না আমি সারা জীবন ইমাজিন করে গেছি। নাও এটা আমরা শুট করার সময় অনেক মানে হাসাহাসি করছি এই সময়, মানে আমরা নিজেরাও একটু কনসার্ন ছিলাম যে এটা আসলে আমরা পুল আপ করতে পারবো কিনা সেটা, কিন্তু অ্যাক্টর যারা ছিলেন সবাই অ্যামেজিং। আমাদের তো মানে দুইটা সেট ছিল, একটা হচ্ছে মন্ত্রীর কামরার একটা সেট ছিল, আর একটা ছিল নর্মাল কামরা যেটাতে চিত্রা আসামটা থাকে, আর একটা তো মন্ত্রীরা থাকে। সো দুইটা শুটিং ডেট দুইটা ডিফারেন্ট ছিল, তো এক এক সময় আমরা এক এক জায়গায় শুট করেছি আর কি। মানে like I have a question, this question is a bit weird, is there a scene যে question থাকলে হুমায়ুন আহমেদ would be like rolling over in his grave or something? এটা বলাটা খুবই টাফ, কারণ উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি সামনে থেকে, উনার বই পড়েছি। তবে আমার কাছে মনে হয় উনার হিউমারটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইউনিক একটা হিউমার, যেটা আমরা নাটক সিনেমায় আমরা দেখতাম না উনার হিউমারটা, মানে এটা একটা র হিউমার, মানে একটা প্লেন ফেসে একজন মানে ফারুক আহমেদ ভাই বা ডক্টর এজাজ, ওনারা যেরকম প্লেন ফেসে ওনার ডায়লগ গুলো বলে দিচ্ছেন এবং মানুষের কাছে ওইটাই অনেক ফানি মনে হচ্ছে। তো আমরা ওইরকম একটা সাটল কমেডি করার চেষ্টা করেছি, বা সিনগুলো ওভাবে কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় উনি ঠেকাই মাথাটা দেখলে মনে হয় ওনার কাছে খারাপ লাগতো না, উনি ওভাবেই করতে চাইতেন মনে হচ্ছে, আমার কাছে এইটুকু মনে হয়। আর একটা সিন আছে যেখানে হচ্ছে বার্থের কামরায় সবাই একসাথে হয় মোটামুটি, প্রায় সেন্ট্রাল ক্যারেক্টার, ওখানে একটা কনফিউশন হয়, যে কারেন্ট চলে যায় যে তখন, না কারেন্ট চলে যায় না, ওটা হচ্ছে পরে, ওটা হচ্ছে ইন্টারভ্যালের পরে চিত্রার সাথে চিত্রার চাচার প্রথম মিট আপ হওয়ার সময় ফ্রিয়াটা হয় আর কি। ওই সময় একটা সবাই কনফিউজ থাকে কি হচ্ছে না হচ্ছে, তো ওখানে কথার কিছু কমেডিক বিষয়গুলো আছে, আমার মনে হয় ওই জিনিসটা দেখলে মনে হয় হয়তো বা ভালো লাগতে পারতো আর কি। Then let's think about যে as একটা স্পেসিফিক সিন যেটা তার অ্যাকচুয়ালি দেখে ওই সিনটা তার সবচেয়ে বেশি ভালো লাগতো। স্পেসিফিক সিন আমার মনে হয় যে ট্রেলারে যেটা দেখেছেন, ওই যে তুই কুখা যে সিনটা যেটা ছিল, যে হ্যাঁ ওই সিনটা উনার আসলেই ভালো লাগতো, কারণ উনি হ্যাঁ মানে উপন্যাসে এরকম ছিল যে প্রফেসর রশিদউদ্দিন এবং মন্ত্রী আবুল খায়ের খান কখনো একসাথে মিট করেন না, একবারই মিট করেন, ওই একটা ক্রিটিক্যাল মোমেন্টেই উনি হেল্প চাইতে গিয়ে ওনার সাথে মিট করেন এবং তিনি লাস্টে দিয়ে রেগে গিয়ে বলে আসেন যে তুই কুখা, শুধু নরমাল গুনা বাসি পচা কুখা। হ্যাঁ, সো ওই এই ব্যাপারটা মানে এই জিনিসটা আমার মনে হয় ওনার কাছেও ভালো লাগতো। উনি নিজেও যে এই জিনিস, একজন সাধারণ মানুষ যদি একটা মন্ত্রীকে এই জিনিসটা বলতে পারে, উনি ওই ক্ষমতা বা ইমাজিনেশনটাকে ওই দিকে নিয়ে গেছেন যে আমি একটা মন্ত্রীকে এই জিনিসটা বলছি।
ওই জিনিসটা মনে হয় মানে ওই সিনটা উনি নিজেও রিক্রিয়েট করতে পারতেন, আমার মনে হয় উনি করলে আরো অসাধারণ হতো। আমরা জানি না আমরা কতটা পুল আপ করতে পেরেছি। তো অনেক আয়রনিক, মানে একজন সাধারণ মানুষ, সে আবার সাধারণ না, সে একাডেমিক ওয়ার্ল্ডের সে জায়ান্ট। হ্যাঁ, তো তাকে দেখে, তার অ্যাটায়ারে দেখে তাকে বোঝা যাচ্ছে না সাধারণ মানুষ মনে হচ্ছে। আর একজন যে সে খুব পাওয়ারফুল আছে, তাকে গিয়ে যে জায়গার মধ্যে তাকে ডিস্ট্রয় করে দেওয়ার মতো একটা। হ্যাঁ, মানে এখানে দেখাচ্ছে যে মানুষ, এটাই তো মানে ক্যারেক্টার কি, ক্যারেক্টার আপনি এক একটা ক্যারেক্টার এক এক সময় এক এক ভাবে ট্রিট করে একটা মানুষকে। আমরা উপন্যাসে একভাবে ট্রিট করতে পারে, ফিল্মে করতে পারে, সেটা ডিফারেন্ট হতে পারে। বাট হুমায়ুন আহমেদের ম্যাজিকটাই হচ্ছে এখানে যে আপনি এক্সপেক্ট করতে পারবেন না কে কাকে কি বলে দিচ্ছে। সো উনা এই মুহূর্তে রশিদুদ্দিনকে দিয়েই বলানোটা যায় ওই মন্ত্রীকে, উনি সেটা বলার যোগ্যতা রাখেন। সো আমার মনে হয় যে ওই সিনটাই হচ্ছে আমার মনে হয় এই বনলতার ওয়ান অফ দ্য আইকনিক সিন হবে, যেহেতু চঞ্চল ভাই আর মোশাররফ ভাই দুজনই এখানে আছেন। আই গেস বহু বছর পরে তারা একসাথে সিনেমায় বিগ স্ক্রিনে কাজ করছেন। লাস্ট মনে হয় তারা টেলিভিশন করেছিলেন, এরপরে এই বনলতাতে তারা একসাথে হচ্ছেন। আমার মনে হয় এই সিনটা হুমায়ুন আহমেদ স্যারেরও ভালো লাগতো এবং আমার মনে হয় অডিয়েন্সেরও খুব ভালো লাগবে এটা। ফাইনাল যে ট্রেলারটা দেখলাম একদম রিসেন্ট, গতকালকে যেটা দেখলাম, দ্যাট ওয়াজ ভেরি স্যাটিসফাইং। কারণ ট্রেলারে হচ্ছে দেখার সময়, ট্রেলার বলবো না টিজার বলবো, এটা ট্রেলার ছিল, টিজারটা আগেরটা ছিল একটা, হ্যাঁ টিজার, হ্যাঁ। সো ট্রেলার দেখার সময় দেয়ার ওয়ার লাইনস একটার পর একটা যেগুলো আমি রিকল করতে পারছিলাম বই থেকে, যখন হচ্ছে ছেলে ওর মাকে বলে যে মদ খাবো আর ঢ্যাং ঢ্যাং করে নাচবো এখন, আপনি যাবেন, এই লাইনটা ছিল ওর মাকে ফার্স্ট টাইম যখন হচ্ছে ওর মাকে শাটডাউন করে দেয়, বাউন্ডারি দেয়, এটা ছিল। তারপরে যখন চিত্রা বলে যে ডাক্তার ডাক্তার, পুরুষ হোক মহিলা হোক, ফুল স্টপ, যে ওই যে হুজুর দিচ্ছে না তার ওয়াইফের ডেলিভারি, এই লাইনগুলো হচ্ছে একদম পুরা বই থেকে দেখলাম চলে আসছে। তো এই জায়গাটাতে আই ওয়াজ থিঙ্কিং যে উৎসবের সময় যেটা ছিল ক্রিসমাস ক্যারলটা তো ইংলিশ থেকে বাংলা অ্যাডাপ্টেশন, আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে যদিও এটা অনেকের ফিল হতে পারে, লাইক ইটস এ পার্সোনাল ওপিনিয়ন, অনেকের ফিল হতে পারে যে ইংলিশ থেকে বাংলা অ্যাডাপ্টেশনটা বেশি ডিফিকাল্ট হবে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইংলিশ একটা কনসেপ্ট থেকে বাংলা অ্যাডাপ্টেশনটা মেবি মোর ইজিয়ার, কারণ you get to think everything from the scratch, you have that freedom, যে পুরা বাংলাদেশি অথেন্টিসিটি আমি ফ্রিডম ফুল কি বলে জিরো থেকে স্ক্র্যাচ থেকে আমি বিল্ড করব এই মেইন কোডটা দিয়ে। কিন্তু যখন এটা বাংলা অলরেডি এক্সিস্ট করে এবং ওইটা প্রেমিস হয়, তখন আই থিঙ্ক এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আরো, কারণ সরে যাওয়া যায় না বেশি, আবার থাকতে হয়, ফ্রিডমটা পুরোপুরি নাই, আবার কিছুটা আছে। সো এই জিনিসটা কিভাবে, লাইক হাউ ডু ইউ গাইস হ্যান্ডেল দ্যাট? এই ব্যাপারটা এটা নিয়ে এখনো আমি টেন্সড আসলে, যে মানুষ কিভাবে নেয় আজকে বনলতা এক্সপ্রেস পুরোটা দেখার পরে, যেহেতু একটা নভেলের উপরে সেটা হচ্ছে। ক্রিসমাস ক্যারলে আমাদের কাছে অনেক লিবার্টি ছিল, সেটা অবভিয়াসলি, কারণ আমরা ওটার এসেন্সটা ধরে রেখে নতুন করে একটা সম্পূর্ণ গল্প বিল্ড করেছি, একটা ওয়ার্ল্ড বিল্ড করেছি। জাহাঙ্গীর আইভেনেজের ক্রুজ ছিল যেখান থেকে, সেখান থেকে আমরা আগুনিজার জাহাঙ্গীর বানিয়েছি। ক্রিসমাসের জায়গায় ক্রিসমাসের জায়গায় ঈদ হচ্ছে, জেসমিন ক্যারেক্টার অ্যাড হচ্ছে, ওর একটা মেয়ে আছে, মানে অনেক কিছু করা গেছে। কিন্তু কিছুক্ষণে বা বনলতা এক্সপ্রেসে এটার মার্জিন খুবই লো, খুবই কম। কারণ আমরা জানি যে যারা পড়েছেন গল্পটা বা সিনেমাটা দেখে হয়তো বা অনেকে উপন্যাসটা পড়বেন, তখন যদি ওনারা ওখান থেকে দেখেন যে আমরা ওই মেইন সেন্টার পয়েন্ট থেকে অনেক বেশি ডিভিয়েট হয়ে গেছি, তখন আসলে আমার মনে হয় না যে এটা জাস্টিস করা হবে। ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের বলা আছে বেসড অন আ নভেল হুমায়ুন আহমেদের, তো এইটা অনেক ডিফিকাল্ট ছিল। তো আমরা এতগুলো ক্যারেক্টার, কিছু নিউ ক্যারেক্টারও অ্যাড হয়েছে এখানে, মানে টু বি অনেস্ট, কারণ আমার মনে হয় একটা ট্রেনে অনেক ধরনের ক্যারেক্টার থাকতে পারে, অনেক এইজ ফ্রেমের ক্যারেক্টার থাকতে পারে। আচ্ছা, একটা সিন ছিল কিছুক্ষণে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, চিত্রা হেঁটে যাচ্ছিল, দেন ও দেখে যে একটা গ্রুপ অফ পিপল হচ্ছে খুব মজা করতেছে একটা বগিতে, দে আর হ্যাভিং ফান। তো ওটা পড়ার সময় আমার কাছে মনে হচ্ছিল ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আই ফেল্ট যে মেবি শুভ্র মানে দারুচিনি দ্বীপের সাথে একটা ক্রসওভারের মতন ছিল, আমার ওটা ছিল ধারণা। তো ওইটা দিয়ে আমি একটু লাইক আই হ্যাভ আ কোয়েশ্চেন যে ওই সিনটা কি আছে নাকি, ডিড ইউ গাইজ হ্যাভ এনিথিং ইন মাইন্ড লাইক দ্যাট? অর ইনিশিয়ালি আমরা যখন লিখেছি তখন একটা প্ল্যান ছিল, বাট আমার মনে হয় না সেটা আমরা আর রেখেছি আর কি ওই বিষয়টা। কারণ আমার মনে হচ্ছে যে ওই ক্রসওভার যদি করতে হয় তাহলে হবে কি, এটার একটা ঝামেলা আছে, যদি আমরা ওখানে শুভ্রকে প্লেস করি বা সামহাও কোনো কিছুতে
মানে অর্গানিকলি প্লেস হচ্ছে না শুভ্র। হ্যাঁ, আমাদের আমাদের মতে মানে আমাদের স্ক্রিন প্লে ওয়াইজ আর কি, হুমায়ুন আহমেদের ওটাতে যে কোনো জায়গায় ক্রস ওভার হতেই পারে, বাট আমাদের মনে হয়নি, বা ডিরেক্টর তানিম ভাইয়েরও হয়তো বা মনে হয়নি যে এই জায়গায় এই জিনিসটা করাটা ঠিক হবে। কারণ তাহলে একটা এক্সপেকটেশন থাকে যে এটা কি ওই ওয়ার্ল্ডের ভিতরেই নাকি, বা ক্রস ওভার হচ্ছে নাকি। সো ওই ব্যারিয়ার আমরা রাখতে চাইনি। আমরা কিছুক্ষণকে বা বনলতা এক্সপ্রেসকে ওয়ান অফ একটা গল্প হিসেবেই দেখি, অন্য কোনো গল্পের যেহেতু কারণে। ডিরেক্টর নিয়ে কথা আসছে ওই ব্যাপারে বলি, আমাদের কান্ট্রির একটা ব্যাপার কিন্তু আছে যে আমরা আমাদের অডিয়েন্স, আমরা যখন মুভি দেখি আমরা ফিল্মটাকে কাইন্ড অফ স্টার বেস হিসাবে দেখি, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে ওদের ফিল্ম, যেমন বলে যে শাকিব খানের মুভি আসছে, হ্যাঁ, মুশাররফ করিমের মুভি আসছে, বা চঞ্চল চৌধুরীর মুভি আসছে, নিশোর movie আসছে। নিশোর মুভি আসছে, হ্যাঁ, সিয়ামের মুভি আসছে, সিয়ামের জাহিদ হাসান মুভি আসছে, হোয়াট নট। ঝড়ের পক্ষে কয়েকজন ডিরেক্টর পর্যন্ত যায়, যে ডিরেক্টর উনি চিনি, মিউজিক নিয়ে কথাবার্তা হয়, কিন্তু ডিরেক্টরকে জোর করে সামনে আসতে হয়, ডিরেক্টরকে আনতে হয়, হ্যাঁ, টেনে হিচ্ছে সামনে আনতে হয়, বা তাকে, আমার অনেক ডিরেক্টর নিজেই আসেন। হ্যাঁ, ঢোলনা পিটালে আসলে ঢোলনা পিটালে অবশ্য হবে না, কারণ ব্র্যান্ড হতে হবে তো। হ্যাঁ, এখন তো আপনার মানে ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ ফার্স্ট, and দেন দ্য মুভি। that's the thing about selling yourself. Now, as a writer, that's the problem, যে you guys are like একদম মানে ফ্রন্ট লাইনে, যে বলে না একটা ওয়ার শুরু হইতেছে, ফ্রন্ট লাইনের সোলজারে হচ্ছে আমি বলবো যে রাইটার থেকে আগে ওরা শুরু করে ফাইট, এন্ড দেন সবাই হচ্ছে পিছে পিছে ওকে লাইন ধরবে। তো রাইটাররা তো ব্ল্যাঙ্ক পেজ থেকে স্টোরিটাকে আগে লাইফ দিচ্ছে, ক্রিয়েশনটা শুরু হচ্ছে, দেন গিয়ে অন্য কাজ হচ্ছে। কিন্তু কথাবার্তা বলার সময় একটা মুভি নিয়ে রাইটারদেরকে নিয়ে কথাবার্তা যে এত কম হয়, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস থিং? ইউজুয়ালি আমার এখন 5.5 বছর হয়ে গেছে আমি রাইটিং এ আছি ফুল ফ্লেজেডলি আর কি, স্ক্রিন প্লে। সো আগে আর অবস্থা খারাপ ছিল। রিসেন্টলি যে আমি আপনার সামনে এসে কথা বলছি, মানে এটাও আমার কাছে মনে হয় যে একটা অ্যাকনলেজমেন্ট, বিশাল অ্যাকনলেজমেন্ট না, যে আপনি আমাকে এখানে ডেকেছেন, আপনার সাথে কথা বলছেন, জানতে চাচ্ছেন, মানে ওয়াই নট ডিরেক্টর অথবা স্টার কে আপনি ডাকছেন, আমাকে ডাকছেন, কারণ আপনি ওটাকে ভ্যালু দিচ্ছেন। এইটা আস্তে আস্তে বিল্ড হচ্ছে, কিন্তু তারপরেও এখনো দেখা যায় যে সাংবাদিকরা হোক বা জার্নালিস্টরা হোক বা কোনো কিছু হোক, সবসময় স্টারের পিছনেই থাকবে। দিন শেষে যে ক্যামেরার সামনে আছে সবসময় ওইটাই থাকবে। But that's the thing, why do we think the star is the person যে হচ্ছে মানে একটা ডায়লগকে জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে বলতেছে, আটার করতেছে বেয়ারলি, বাট why the star is not the person যে এটা ক্রিয়েট করছে? আমি ক্রিয়েটর কি বেশি পাওয়ার এখানে থাকা বা সামনে বেশি আসার কথা না? এইটা হচ্ছে ফিল্ম মেকিং ফিলোসফির মধ্যে আসলে পড়ে। আমার কাছে মনে হয় যে আমরা ফিলোসফিক্যালি মানে ফিল্ম মেকিংটাকে কিভাবে দেখি সেটার উপরেও ডিপেন্ড করে, যে আমরা ফিল্মটাকে কি একটা মানে স্টারের কল্যাণে দেখি, নাকি একজন ডিরেক্টরের কল্যাণে দেখি, নাকি পুরো টিম এফোর্টে দেখি। রাইট, আমরা বানাই বা আমরা ক্রুরা আছি, আমাদেরকে একটা টিম হিসেবে ভাবা হয়। শুধু আমরা নিজেরা টিম ভাবলে হবে না, বাইরের মানুষকেও ভাবতে হবে যে আমরা উই আর এ টিম, আমরা টিম। এখানে রাইটার ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় একটা প্রজেক্ট বা একটা সিনেমা বা একটা ওয়েব সিরিজ, নাটক বলেন, যে কোনো সবার আগে হায়ার হয় কিন্তু রাইটার, রাইট, সবার আগে। রাইটার ছাড়া কিভাবে? হ্যাঁ, আমি যদি কিছু লিখে না দিই, ওটা পিচও করতে পারবেন না আপনি, ওটা বলতেও পারবেন না আপনি, মুখে মুখে গল্প বলে দেন না সবাইকে, সমস্যা নাই, কিন্তু কে লিখবে, কে ওটা লিখে তো কেউ কাউকে নিয়ে আসতে হবে। স্টোরি ছাড়া তো আপনি দেখাতে পারেন। আর আমরা যেটা ফরম্যাটেড ভাবে স্ক্রিপ্ট ভাবে লিখি ওটাই ফ্রেমে আসে, তাই না? আমি যেটা লিখি না ওটা ফ্রেমে নাই। রাইট, সো আমার ইম্পর্টেন্স আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত রিসেন্টলি হচ্ছে, মানে আমি আর স্বাধীন কখনো এক্সপেক্টও করিনি যে আমরা উৎসবের পরে আমাদের কথা কেউ বলবে, কিন্তু আমি দেখলাম যে উৎসবের 1-2 দিন পরে বিভিন্ন পেজে পোস্ট হচ্ছে আমাদের, মানে ডায়লগ নিয়ে কথা বলছে, স্ক্রিন প্লে নিয়ে কথা বলছে, রাইটিং নিয়ে কথা বলছে। তখন আমার অবাক লাগলো যে ডিরেক্টরকে তো বলছি প্রেস করছে, তানিম ভাই তো প্রেস ডিজার্ভই করেন, বাট রাইটার আমরা যে হচ্ছি, মানে আরো তো অনেক রাইটার আছে, শুধু আমি স্বাধীন তো আর না, আরো অনেক রাইটার আছে। আপনি কেউ কি তাণ্ডবের রাইটারের নাম বলতে পারবে? আমি জানি না। আপনি জানেন না? আপনি জানেন না? আপনি তাণ্ডবের ডিরেক্টরের নাম বলতে পারবেন, ডিরেক্টর রাইটার তাণ্ডবের, কিন্তু তাণ্ডবের আরেকজন রাইটার আছে, ওনার নাম বলতে পারবেন? বলতে পারবেন। আপনার যে দেখেন রিসেন্টলি যতগুলো সিনেমা দেখছেন বাংলা, যেগুলো ভালো লাগছে, একটা না রাইটারের নাম বলেন, আমি বাদে আর কি, আমি তো চিনেন আপনি, ধরেন স্বাধীন, হ্যাঁ স্বাধীন, ঠিক আছে। এছাড়া সালে সুবহান ভাই মনে হয় লিখে, না উনি ডিরেকশন দেয় আর এডিটিং এ।
হ্যাঁ রাইট, বলতে আমার পারবেন এই পেজ ভালো লাগবে না। বলতে পারবেন না। হ্যাঁ, বরবাদের রাইটারের নাম বলেন, বলতে পারবেন না। মেবি রাইটার মানে মনে রাখার মতো কিছু করে না, এই জন্য হয়তো। না না না, সেরকম না, মানে সেটা একটা হিট সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা, ঠিক আছে, বাট ওয়ার ইজ দ্য রাইটার? কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ হিট সিনেমা এন্ড এ সিনেমা যেটা রাইটারকে মানুষ ডাকে? থিঙ্ক অ্যাবাউট দিস, যে আপনাকে আমি ডাকতেছি, যে উৎসব দেখছি, বর্ণালী এক্সপ্রেস দেখছেন, এটার জন্য আপনার দেশের সবাই ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন তো বরবাদ বা তাণ্ডব ওনাদের রাইটারকে নিয়ে ডেকে স্পেসিফিকলি রাইটিং এর ব্যাপারে কয়জন কথা বলছে? কিন্তু ওনার তো অ্যাওয়ার্ড পাচ্ছে। অ্যাড পাচ্ছে কারণ মুভি হিট করছে। আমি তো পাচ্ছি না, কারণ আমার ওই যোগ্যতা নাই, ধরেন আমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো না। বাট আমাকে চিনছেন কেন? কেন চিনছেন আমি বলি, সামহাউ হয়তো বা আই মুভড ইউ, রাইট। ঠিক আছে, সামহাউ আপনি কখন কার ভক্ত হন বা কখন কাকে অ্যাকনলেজ করেন, কোন স্টার হোক, কোন ডিরেক্টর হোক, কোন আর্টিস্ট হোক, মিউজিক শোনেন, কখন যে আপনাকে মুভ করে। অর্ণবের গান শুনে যদি আপনাকে মুভ ফিল করে, তখন আপনি ওনার ফ্যান হন। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট যে কেউ আপনাকে বলতেছে সে জোস, দেখেন সে ভালো, আপনি ফ্যান হবেন না। কিছু জিনিস আপনাকে, কেউ যদি আপনাকে মুভ করে, তাহলেই আপনি তার ফ্যান হবেন, অথবা তার ব্যাপারে জানতে চাবেন। আপনার যে আমার ব্যাপারে জানার ইচ্ছা আছে, যে আমার থট প্রসেস কি বা আমি কিভাবে কাজ করি, এটাই তো আমার জন্য অনেক বড় অ্যাকনলেজমেন্ট আর কি। আমার কাছে অন্য অ্যাপ্রিসিয়েশনের দরকার নেই। আমাকে অনেকে মেসেজ পাঠায়, বলে যে ভাই আপনার লেখা আমার ভালো লাগে, মানে আপনি আমাকে শেখান, বলেন, জানেন। আমি যেটা জানি বা আমি যে এক্সপিরিয়েন্স করেছি এত বছরে, আমি সেটা পুরোপুরি ফ্রিলি আমি শেয়ার করব। আমার মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে আমি আপনাকে হেল্প করব কি করব না, এরকম না। আই উইল অলওয়েজ হেল্প ইউ। To you, what is more important, an award নাকি হচ্ছে thousands of people's appreciation? অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড কি হয়? অ্যাওয়ার্ড একটা ডিলেমা, যে আপনি অ্যাওয়ার্ড পেলে মনে করেন যে হ্যাঁ একটা অ্যাকমপ্লিশমেন্ট, এটা পেয়েছি, একটা level পার করলাম। অ্যাকনলেজমেন্ট পেয়েছি একটা লেভেলে। কিন্তু নাথিং বিটস যখন কেউ আমার সাথে কোনো প্রোগ্রামে দেখা হলে হ্যান্ডশেক করে আমাকে বলে যে আই লাভ ইউর রাইটিং। এটার চেয়ে মজা বা এটার চেয়ে আনন্দ আসলে আর কোথাও নাই আর কি। সো আমি এখন পর্যন্ত কিছু পাইনি অ্যাওয়ার্ড, তো আমি এটার এই অ্যাওয়ার্ডের আলাপ টালাপে যাবো না, পাওয়ার মতো কিছু করিও নেই। কিন্তু আমার কাছে ওই অ্যাপ্রিসিয়েশনটা ভালো লাগে। পাওয়ার মতো করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে এখন আবার অ্যাওয়ার্ড কমিটি তারা কিভাবে চিন্তা করে ওই কথা বলতে শুরু করলো, এখন আবার আরেক সেটা তো ভিন্ন ব্যাপার। জাতীয় conversation. চলচ্চিত্র পুরস্কার নিয়েও যখন কথা হয়, তো ছোটখাটো অ্যাওয়ার্ড নিয়ে হবে না কেন, সাধারণ অ্যাওয়ার্ড। সো যেহেতু ওই লাইনটা নিয়ে আমরা, মানে ওই সাইডটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে রাইটারের ব্যাপারটা, যেমন আমরা যখন ক্রিস্টোফার নোলানের মুভি দেখি, আমরা কিন্তু বলি না যে আমি ক্যাপ্রিওর ইনসেপশন দেখছি, আর হচ্ছে আমি কি বলে ওই যে I don't even know the name of the guy from Memento, but আমি জানি এটা ক্রিস্টোফার নোলানের মুভি, অ্যাক্টর না আমার মনে নাই। তো আমি বলতেছি না যে আমি হচ্ছে হিউ জ্যাকম্যানের প্রেস্টিজ দেখছি, আমি বলি যে আমার ক্রিস্টোফার নোলানের এটা, ক্রিস্টোফার নোলানের ওইটা, হ্যাঁ, রিটার্ন এন্ড ডিরেক্টেড বাই হিম। এই জায়গাগুলোতে why do you think it's not happening? মানে আপনার কি মনে হয় যে সমস্যাটা কি? কোন সমস্যা? সমস্যাটা কি আমাদের, মানে অডিয়েন্সের সমস্যা, নাকি সমস্যা হচ্ছে মানে প্রমোশনের জায়গাটা থেকে, যে আপনি বললেন যে টিম ভাবে প্রমোট করতেছে নাকি স্টার বেস প্রমোট করতেছে, মানে কোন জায়গাটাতে আসলে সমস্যা হচ্ছে যে আমরা মেকার বা ক্রিয়েটরের কাজকে হচ্ছে স্টারের কাজ দিয়ে পরিচয় দিচ্ছি? সমস্যা ওই যে আমি প্রথমেই আপনাকে ওই জিনিসটা বললাম, যে আমরা অ্যাজ এ টিম ভাবে আসলে সিনেমাকে চিন্তা করতে পারি না, আমাদের ফিল্মের ইয়াতে নাই এটা। আমাদের ফিল্ম লিটারেসি বলে একটা ব্যাপার আছে, কিন্তু আচ্ছা, আমাদের দেশে ফিল্ম লিটারেসি অনেক কম, এবং আমরা মনে করি যে আমাদের পিছনে যারা মেকার্স তারা মুখ্য না, মানে নর্মাল মানুষের কাছে আর কি, নর্মাল পাবলিক অডিয়েন্সের কাছে মনে হয় যে তারা মুখ্য না, তাদের কাছে সামনের ফেসটা ইম্পর্টেন্ট, ডিরেক্টরটা ইম্পর্টেন্ট, ওকে, ঠিক আছে। সো এখন পর্যন্ত এটাই চলে আসছে, এবং আমি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হই না, কারণ জানি যে এটাই নর্ম। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জিনিস আপনি যদি মেনে নেন যে এটাই নর্ম, তাহলে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। কেন আমি এটা কেন বলছি? আমি এটা নিজের জন্য বলছি না, আমি আরো ইয়ার জন্য বলছি। আজকে যদি আপনি একজন রাইটারকে বা একজন আর্ট ডিরেক্টরকে, একজন মেকআপ আর্টিস্টকে, একজন কস্টিউম এবং কাস্টিং যিনি করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন, ভবিষ্যতের যে যারা আছেন তারা দেখবে যে ইটস আ গুড প্রফেশন, তাই না? মানে আমি আজকে যদি
আপনার সামনে না আসতে পারতাম, যে আমি যে লিখি, আমি যে লিখেই জীবন ধারণ করি, এই বিষয়টা তো আমি বলতে পারতাম না। আমাকে দেখে অনেকে বলবে, রাইটার আইডেন্টিটিটা এই যে উৎসব হওয়ার পরে আমাকে অনেকে মেসেজ পাঠাচ্ছে, ভাই আপনি মানে এমনি কি জব করেন? ও মানে এটা তো মানে আমরা এখনো মানতে পারতেছি না যে এটা একটা প্রফেশন, এটা একটা প্রফেশন, এটা একটা যে হবি হিসাবে দেখার জব। ভাই আমি ফিল্ম লিখি, আমি লিখি। বলছে হ্যাঁ মানে লেখার পাশাপাশি কি করেন, মানে লেখেন মানে? আমি বলছি ভাই আমি শুধুই লিখি, হ্যাঁ, আমার লাইফের এইটাই স্বপ্ন ছিল, আমি লিখবো, আমি লিখি, বাকি কিছু করি না। আপনার কাছে যদি মনে হয় যে লেখা কিছু না, তাহলে তার আমার কিছু বলার নাই। এটা দিয়ে শুরু করার দরকার ছিল যে ভাই আপনি এমনি কি আসলে কি করেন আর কি। সো আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু এই ধারণাটা মানুষের মধ্যে আছে, এবং এডুকেটেড ক্লাসের মধ্যে আছে যে সে লেখার বাইরে কি করে, মানে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে যে তুমি মনে হয় চাকরি বাকরি করো, অন্য কিছু 9 to 5 জব করো, প্লাস মনে হয় বাসায় গিয়ে মনে হয় মানে মনের আনন্দে শুক্র শনিবার লিখি, জুম্মা পড়ে নামাজ পড়ে লিখি, লেখা মুভি হয়ে যায়, এমনি করে লেখা হয়েছে। কিন্তু ভাই আমি তো 6টা মাস লিখি, 1টা মাস 1.5টা মাস শুট করি, তারপরে যা মুভিটা রিলিজ হয়, তাই না? আচ্ছা একটা স্ক্রিপ্ট, এই যে বনলতা এক্সপ্রেসের স্ক্রিপ্টটা, এটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে আমার, যে তাহলে কিছুক্ষণ বইটা তো মনে হয় অনেক আগেই পড়া হয়েছে, একটু ইয়াং কালে মানে লেখার প্রফেশন আসার আগে পড়া হয়েছে বইটা, তো তখন কি কখনো কোনোদিন মাথায় আসছিল যে এইটা নিয়ে যদি একটা মুভি বানাইতে পারতাম ভালোই হইতো, নাকি আসে নাই? আমার না 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 কিছুক্ষণ নিয়ে আমার আসে নাই, কারণ কিছুক্ষণটা তো অনেক পরে, একবার 2007 সালের, তো 7 সালে আমি তখন মানে স্কুলে পড়ি তখনও, 7-8-এ। সো তো আমার কাছে সবসময় মনে হয়েছিল হুমায়ুন আহমেদ মধ্যাহ্নটা আমার সিনেম্যাটিক হইতে পারে, এক্স্যাক্টলি স্পোক মাই হার্ট, সিনেম্যাটিক হইতে পারে অনেক বেশি, 3টা বা 4টা মানে দুইটা মিনিমাম 2টা মুভি তো করা যাবে। হ্যাঁ মানে সাগা, আপনি চাইলে একটা সাগা বানাইতে পারবেন ওই জিনিসটাতে, ওখানে ক্যারেক্টার, যে পরিমাণে গল্প বা ওই সময়ের প্রেক্ষাপট। আরেকটা আছে মাতাল হাওয়া, মধ্যাহ্ন, আর জোছনা জননী গল্প। জোছনা জননী গল্প তো মানে উনার, আমার মনে হয় উনার ম্যাগনাম ওপাস ওটা, অ্যাপার্ট ফ্রম শঙ্করনীল কারাগারে, নন্দিত নরকে। সো এই ব্যাপারগুলা মানে এটার ক্যাপাবিলিটি হয়তো বা আমাদের আসেনি, অথবা উনার নুহাস ভাই হয়তো করতে পারেন কোনো সময়, আমি জানি না করতে পারেন কিনা। কিন্তু ওই রেঞ্জে আমার পড়ার সময় সবসময় মনে হচ্ছে যে মধ্যাহ্নটা অনেক সিনেমেটিক আমার কাছে লাগে, যে এই জিনিসটা আমি বড় স্ক্রিনে দেখতে চাই। আমি ইন্ট্রোডাকশনটা কোনো ভুলবো না, যে বলে যে একটা মারমেড, একটা নিউজ থাকে যে একটা মৎস্যকন্যা পায়, তখন হচ্ছে ইমর্টালিটির জন্য ওটাকে কেটে কুটে সবাই খেয়ে ফেলে, মানে ফার্স্টে যে কেওটিক প্রেক্ষাপটটা যে একটা এক্সপ্লেন মানে দেখাচ্ছে ভিজুয়ালি, যে মানুষের এই অবস্থা, যে এরকম একটা সুন্দর জিনিস পেয়ে ওটাকে হচ্ছে ইমর্টালিটির জন্য কেটে কুটে খেয়ে ফেলে, মানে হিউম্যান গ্রিড বা যেটাই বলেন, মানে শুরুতেই সেট করে দেওয়া, দাঙ্গার ব্যাপারটা প্রথমেই সেট করে দেওয়া। হ্যাঁ মানে এটারই ওয়ার্ল্ড বিল্ডিং বলে, মানে উনি এত সুন্দরভাবে এত অল্প কথায় সুন্দর একটা ওয়ার্ল্ড বিল্ড করতেন আর কি। মানে কিছুক্ষণ বইটা, এই যে আমরা যেটা দিয়ে বনলতা এক্সপ্রেস হচ্ছে 87 পেজের বই মাত্র, হ্যাঁ ওই 87 পেজে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে। আই থিঙ্ক এই হুমায়ুন আহমেদের এই এক রাতের কাহিনী নিয়ে 2টাই নোবেল আছে, কিছুক্ষণ আর আছে একা একাতে একজনের দাদা মারা যাচ্ছে, এইটা নিয়ে সারাদিন রাতে কাহিনী, আর কিছুক্ষণ হচ্ছে পুরাটা ট্রেনে। কিছুক্ষণ ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, মানে আমি এই জন্যই খুব হ্যাপি ছিলাম যখন আসছে, কারণ the feeling of the ট্রেন জার্নি, আমরা বাঙালিরা সবাই বলতে পারবো যে আমাদের এই ট্রান্সপোর্টেশন, এই জার্নিটা আমাদের হচ্ছে সবচেয়ে আরাম এবং মজার, আমরা একটা রিদমে থাকি এই জার্নিটাতে। সো when you shot the film, like ট্রেন জার্নি হচ্ছে, সো রিয়েল ট্রেন জার্নি করেই শুট করা হয়েছে নাকি লাইক what did you do? দুটেই মিক্স ছিল, আমাদের সেটও ছিল। কারণ আমার মনে হয় যে রিয়েল ট্রেনে শুট করাটা ইজ ভেরি টাফ, কারণ আমাদের ক্যামেরা, ইকুইপমেন্টস, লাইট সবকিছু, আর একটা মুভিং ট্রেন অনেক শেক করে, সেটা ক্যামেরাতে টেকনিক্যালি এটা ইজ ইম্পসিবল। আপনি পুরোনো সিনেমার নায়ক ওই উত্তম কুমারের দেখেন, ওইটাও সেটে করা। হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রেনে করা সিনেমাই সেটে করা, কিছু স্পেশাল সিকোয়েন্স যেগুলো রিয়েল ট্রেনে করা, যেটা আমরা করেছি। আমরা আলাদা একটা ট্রেন নিয়ে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে নিয়ে আমরা অনেক আরাম করে শুট করেছি ওটাতে, ওই ইয়াতে রাস্তা দিয়ে হেলিকপ্টার আসার বিষয়টা, সেটাও আমরা ওই ঢাকার বাইরে শুট করেছি, গাজীপুরে। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। সো
হোয়াট উড ইউ সে, মানে এই ট্রেনে শুট করার সময় কি কোনো ঝামেলা বা কিছু ফেস করা লাগছে রাতের বেলা শুট করার সময় বা কোনো কিছু? বাংলাদেশের মানুষ তো হচ্ছে বুঝবে না যে মুভি শুট হচ্ছে, তখন এসে কোনো গ্যাঞ্জাম ঝামেলা, না, usually এনিথিং আনইউজুয়াল হ্যাপেন? ঢাকার বাইরে গেলে না, আমি এই যে কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন, যখন ট্রেন দেখলো, ধরেন ট্রেনে শুট হচ্ছে, ক্যামেরা ইকুইপমেন্ট সব দেখছে, টিম সবাই দেখছে, এক জায়গায় একজন মেকআপ নিচ্ছে, এক জায়গায় কস্টিউম হচ্ছে, সবাই দেখতেছে কি হচ্ছে কি হচ্ছে, কিন্তু তাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি হিরো কে? ঠিক আছে, ওটা যখন শোনে তারপর তারা চলে যায়। শাকিব খান না? না, মানে ওনাদের পছন্দের কেউ না হলে ওটা সেটা চলে যায়, কারণ তাদের ইন্টারেস্ট নাই, কারণ এখনকার মানুষ সারাক্ষণ ফোন দেখে অভ্যস্ত। বলবেন যে এখন শাকিব খানকে ট্রেনে উঠালে তো সব ক্যারেক্টার মারা যাবে, হিরো তো একটু নন ভায়োলেন্ট, মানে হিরো তো নিজেই নামবে ওখানে, ট্রেনে আসবে, হিরো নিজেই চালাবে ট্রেন, আসলে ওরকম আর কথা। বাকি সবাই বাদ। তো হ্যাঁ, তো মানুষের আগ্রহ দেখতাম আমরা, কারণ আর আমাদের বলতে গেলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী, এই দুইজন, উনাদের কিন্তু হিউজ ক্রেজ, উনাদের অনেক ফ্যান, এবং উনাদের দেখলেও কিন্তু মানুষ দাঁড়িয়ে যায় একদম। হ্যাঁ, রেসপেক্টটা ওরকম। হ্যাঁ, ওই ক্রাউড কন্ট্রোলটা একটু কষ্ট হয়েছে, যদিও আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা, পুরো টিম, বাকি যারা ছিলেন, লাইন প্রোডিউসার বাট হোয়াট ডিড ইউ অ্যানসার? কিছুক্ষণের কি আসলে কোনো হিরো আছে এখানে? তো প্রত্যেকটা ক্যারেক্টারই যার যার জায়গা থেকে। কিছুক্ষণের মেইন হিরোটা আমার কাছে মনে হয় দ্য ডেস্টিনেশন না, ইটসেলফ, দ্যাট জার্নি ইজ দ্য হিরো। জার্নি ইজ দ্য হিরো। হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট টু সামওয়ান যে এসে বলে যে ভাই হিরোকে, আপনি কি বলবেন তারা? আমি বলবো হিরো এখানে, হিরো নাই কোনো এখানে, আসলে সরি, এখানে কোনো হিরো নাই আমার কাছে মনে হয় না। মানে আমি অ্যাজ আ রাইটার বলতে পারি, অন্যরা অন্য কথা বলতে পারে চাইলে, বাট আমার কাছে মনে হয় না এখানে কোনো। হ্যাঁ, কারণ যখন আমি করতেছিলাম আমার মনে হয় না যে কোনো ক্যারেক্টারকে আমি একটু ছোট ইনসিগনিফিকেন্ট লাগছে বা কোনোটাকে সিগনিফিকেন্ট। এভরিওয়ান ইজ ইনভলভড, সবাই ইনভলভড আছে মানে প্রত্যেকটা এক্স্যাক্টলি। কারণ ফার্স্টে শুরু হচ্ছে চিত্রাকে দিয়ে, কিন্তু তারপরে চিত্রার পার্সপেক্টিভ থেকে কিছুক্ষণ দেখানোর পরেই কিন্তু স্টোরিটা, ন্যারেশনটা, ফার্স্ট টাইম ভাবছিলাম যে চিত্রার পার্সপেক্টিভ থেকেই মনে হয় পুরো স্টোরিটা রিভলভ করে, বাট না, তারপরে কিন্তু সবার পার্সপেক্টিভ চলে আসে প্রত্যেকবার। হ্যাঁ, সবার পার্সপেক্টিভটা চলে আসে। চিত্রা দিয়ে শুরু হয়েছে, তারপরে রশিদ থেকে মন্ত্রী সবাই মিলে ঘুরে ফিরে এটাতে আসছে একদম শেষটা, এবং শেষটা হচ্ছে উপন্যাসে অ্যাব্রাপ্টলি শেষ হয়েছে। হ্যাঁ, উপন্যাসটা অ্যাব্রাপ্টলি কাইন্ড অফ, এখানে একটা থাকে না, ডেড বডি থাকে একটা ট্রেনে, সো ওখানে একটা ওয়েলদি উইমেন, একটা মহিলা থাকে যে লাস্টে হেলিকপ্টার নিয়ে আসে, এই জায়গাটাতেই তারপরে মন্ত্রীর সাথে ইয়ার কনভারসেশনের পরে জায়গাটা শেষ হয়ে যায়। তো মুভিতে কি এরকম মানে অ্যাম্বিগুয়াস এন্ডিং ছিল নাকি আরো একটু র্যাপ আপ করা হয়েছে? এটা আমরা একটু ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছি আর কি, যদিও আমরা ফুল ডিসক্লোজ করবো না, আমি অবভিয়াসলি। সো আপনারা মুভিতে গেলেই দেখতে পাবেন আসলে, কারণ ওইখানেই অ্যাডাপ্টেশনের আমাদের জায়গাটা ছিল আর কি, যে জিনিসগুলো মনে হচ্ছে যে মিসিং বা অ্যাব্রাপ্টলি শেষ হয়েছে, এটার আসলে একটা টোটাল গল্প বলতে গেলে এই ক্যারেক্টারের এন্ডিং লাগবে, আর্কটা লাগবে, সবকিছু মিলিয়ে। আমি অনেক কিউরিয়াস এন্ডিংটা নিয়ে, আমি তো ডেফিনেটলি যাবো অবশ্যই। নাম প্রেডি শিওর উৎসব যেরকম আমি 3-4 বার গেছি দেখতে, এটাও সেম কাহিনী হবে। তো মানে এই জিনিসটাই আর কি, যে এন্ডিংটা নিয়ে আম ভেরি কিউরিয়াস, কারণ ওরা কি লাস্টে ট্রেন থেকে নামলো, সবাই কোথায় গেল, সবার মানে জার্নিটাই অ্যাম্বিগাস ভাবে শেষ হয়ে গেল নাকি সবাই পৌঁছালো তাদের গন্তব্যে, মানে এই জায়গাগুলো আর কি আমার খুব কোয়েশ্চেনস আছে আর কি অনেক। সো মানে বিটুইন ইউ টু গাইজ, লাইক আপনি আর স্বাধীন ভাই, আপনাদের মধ্যে which one would you say is the biggest fan of হুমায়ুন আহমেদ? আমি আর স্বাধীন, আমার আর স্বাধীনের একটা মিল আছে কিছু কিছু দিক দিয়ে, আমরা দস্তায়েভস্কির ফ্যান খুব দুজনেই। হুমায়ুন আহমেদ তো আমাদের শুরুটাই ওনার হাত ধরেই আর কি, ওনার বই পড়েই আর কি। তবে স্বাধীন হচ্ছে খুবই আন্ডাররেটেডলি, মানে খুব হুমায়ুন আহমেদ স্যারের আন্ডাররেটেড কাজগুলো পড়তে খুব পছন্দ করে, যেটা হচ্ছে পপুলার না খুব একটা বেশি। উনি তো অসংখ্য বই ওনার, এর মধ্যে কিছু কিছু আন্ডাররেটেড বই থাকে যে গল্পটা অনেকের ভাল লাগছে কিন্তু মানুষ বলে না এই বইটার কথাবার্তা, ওখান থেকে কিন্তু কিছুক্ষণটা নিয়ে আসা আর কি। অনেক কিছু আমাদেরকে জিজ্ঞেস করে যে কিছুক্ষণই কেন, আরো তো অনেক ছিল, গৌরীপুর জংশন ছিল, এই ছিল সেই ছিল, হ্যানতেন ছিল। এটা বলাটা টাফ আসলে কে সবচেয়ে বড় ফ্যান, কিন্তু আমরা দুজনই ফ্যান আসলে। বাট এই যে রাশিয়ান লিটারেচার চলে আসলো মাঝখানে, হোয়াট অ্যাবাউট দিস? আমরা ফিলোসফিক্যালি ওরকম আর কি, আমার মনে হয় যে ওই ড্রেডফুলনেস, মানে রাশিয়ান লিটারেচারের ব্যাপারগুলো
আমি thought একটু process. টলস্টয়ের দিকে বেশি মানে ঘেঁষা, হ্যাঁ 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 যে হ্যাঁ, বাট ইয়া ফিলোসফিক্যালি রিচ, মানে রাশিয়ান লিটারেচার ইজ ডিফারেন্ট থিং, টোটালি ডিফারেন্ট থিং। রাশিয়ান লিটারেচার নিয়ে আমি একটা কথা বলছিলাম একদিন ক্লাসে, আমার ফ্যাকাল্টি অনেক হাসতেছিল। আমি তখন হচ্ছে আমাদের অ্যানা কারেনিনা পড়াচ্ছিল টলস্টয়। সো অ্যানা কারেনিনা পড়ার সময় আই সেড সামথিং লাইক যে রাশিয়ান লিটারেচার পড়ার একটা ভালো দিক হচ্ছে যে when you're reading Russian lit, no matter how bad your day is going, someone is having it worse. বইয়ে so there's this like Schadenfreude feeling, you know, জার্মান যে ওয়ার্ডটা, যে you feel good about for someone else's misery. তো রাশিয়ান লিট পড়লে আমার ওই ফিলিংটা হইতো যে আর অন্য কেউ বেশি বাস খাইতেছে, তো আমি বেটার আছি। ইভেন আমার ওইটার রাইটারটা দ্য বেড কি ইয়ের লেখা শর্ট স্টোরি ছিল একটা, হ্যাঁ হ্যাঁ, নিকোলাই গগলের না ইয়ার, ওটা গগলের মনে হয়। গগল হইতে পারে, আমি ঠিক জানি না। ওই যে লয়ার যে একটা বেড থাকে, যে বেড ধরে যে একটা টাকা পাবে, লাইব্রেরিতে 3 বছর থাকা লাগবে, লাইব্রেরিতে 3 বছর সব বই পড়ার পরে সে বলে আমি আর টাকা নিব না, চেঞ্জেস এজ এ পার্সন। সো এইগুলা পড়ার সময় মানে আমি রাশিয়ান লিট পড়ার সময় সম্পূর্ণ অন্য একটা, মনে হয় যেন অন্য একটা ফেজ দিয়ে গেছি, ইট ফেল্ট লাইক এ ডিফারেন্ট ফেজ অফ মাই লাইফ। মানে এই দস্তাবেস্কির কথা কেন বললাম, যে আমাদের দুইজনের রাইটিং এর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, একটা ক্যারেক্টার, একটা গল্প এগিয়ে নেওয়ার জন্য সে ডায়লগ বলছে না, সে নিজেকেও এক্সপ্লেন করছে তার থ্রু ডায়লগ। সবাই একরকম ডায়লগ দিবে না। আমি বেসিক্যালি অনেক সিনেমায় দেখি সবাই একরকমই একই টোনে কথা বলতেছে, আপনার টোন আর আমার টোন সেম না। হ্যাঁ, আপনি যে উদাহরণটা টেনে কথা বলেন, আমি যে উদাহরণটা টেনে কথা বলি, আমি যে মেটাফোর দিচ্ছি, আপনি যে মেটাফোরটা দিচ্ছেন, টোটালি ডিফারেন্ট হবে। আমাদের দুজনের এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড, এডুকেশন সবকিছুর উপরে এটা ডিফারেন্ট হবে। তো কেন ক্যারেক্টার একটা প্রত্যেকটা ক্যারেক্টার সেম ভাবে কথা বলবে? প্রত্যেকের একটা আলাদা ফিলোসফি আছে, প্রত্যেকটা ক্যারেক্টার একটা আলাদা ফিলোসফি আছে। কারণ আপনার লাইফের এক্সপেরিয়েন্স গুলো আপনাকে যেভাবে বিল্ড করছে, আপনি সেভাবে আবার ইন্টারপ্রেট করবেন লাইফকে। মানে এখানে মানে বেসিক, যেমন রশিদউদ্দিন ম্যাথের প্রফেসর, উনি ম্যাথ নিয়ে কথা বলতেছে, কিন্তু উনি ফিলোসফি নিয়ে কথা বলতেছে। ম্যাথের সাথে ফিলোসফির একটা হিউজ কানেকশন আছে। হ্যাঁ, তারপর চিত্রা একজন ফিজিক্সের স্টুডেন্ট, তার কথাবার্তার মধ্যে ওই ফিজিক্সের কিছু সূত্র চলে আসতে পারে, ফিজিক্সের কিছু হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল চলে আসতে পারে। এগুলা টুল হিসেবে ব্যবহার করা, এটাই তো ক্যারেক্টার গুলোকে ইন্টারেস্টিং করে, ইউনিক করে। তখন ওইটি আপনাকে মুভ করে যে এই ক্যারেক্টারটা মানে আমার কাছে, আপনার কাছে তখন ভালো লাগবে যখন আমি ওই ক্যারেক্টারটাকে, ওর এসেন্সটা আপনার কাছে প্রকাশ করতে পারবো ঠিক মতো, রাইট? তাই না? সো বাট আই ডিডন্ট গেট মাই অ্যানসার, কিন্তু যে দুজনের মধ্যে হু উড ইউ সে ইজ দ্য বিগেস্ট ফ্যান অফ হুমায়ুন আহমেদ? অনেক ঘুরায় ঘুরায় আমাকে অন্য দিকে নিয়ে গেছেন, আমি রাশিয়ান লিটারেচারে ঢুকে গেছি। বাট আই ওয়ান্ট দ্যাট। এটা বলাটা টাফ আসলে। মানে এরকম হয় নাই যে বনলতা এক্সপ্রেসের স্ক্রিপ্ট লেখার সময় ইউ হ্যাড এ মেজর লাইক আর্গুমেন্ট যে না হুমায়ুন আহমেদের এটা এমন হবে না, এটা এমন হবে? এইটার জন্য স্বাধীন সবসময় আমার কাছে রিলাই করে। স্বাধীনের ধারণা আমি হচ্ছে হুমায়ুন আহমেদীয় টাইপের কমেডি এবং টোনের ডায়লগ লিখতে পারি। আচ্ছা, হ্যাঁ, ও আমাকে এটা বিলিভ করে। হি ইজ দ্য, মানে সে পড়ার ক্ষেত্রে বেশি ফ্যান। হ্যাঁ, স্বাধীনের হিউমার স্বাধীনের মতো করেই আছে, আমার হিউমার আমার মতো করেই আছে, বাট আমারটার মধ্যে হুমায়ুন আহমেদের ইনফ্লুয়েন্স বেশি আর কি লেখার মধ্যে। হিউমারের জায়গাটা যেহেতু আসছে কথায়, মানে কিছুক্ষণ তো পুরাই আমি বলবো যে মানে আমি যদি এটাকে একটা জনরাতে ফেলতে চাই, মানে এটা তো পুরাই একটা বাংলাদেশের সোসাইটি অ্যান্ড বাংলাদেশের মানুষকে চিন্তা করে পলিটিক্যাল সবকিছু মিলা একটা স্যাটায়ার একটা জায়গা, এখানে অনেক ইমোশন আছে, প্রচুর ইমোশনের জায়গা আছে। অ্যান্ড আমার কাছে এটা যথেষ্ট ভালো একটা স্যাটায়ার মানে লেভেলের মানে বই মনে হয়েছে, যে ড্রামা, আর্ট, স্যাটায়ার প্রত্যেকটা থিম, সব এলিমেন্টই ওখানে একটা ট্রেনের মধ্যে ফিট করা হয়েছে। এক্স্যাক্টলি ফিট করা হয়েছে। এবং এই মানে উনি ট্রেনটা কেন ব্যবহার করেছেন, হুমায়ুন আহমেদ স্যার নিজেও ট্রেন জার্নি অনেক পছন্দ করতেন। আর ট্রেন এমন একটা জিনিস, প্রত্যেকটা কম্পার্টমেন্ট আলাদা। উনি কিন্তু একটা বৈষম্য দেখানোর চেষ্টা করেছেন। একটা মন্ত্রী আছে, একটা সাধারণ মানুষ আছে, হ্যাঁ, একটা ডাক্তার আছে, ওর মা সহ যাচ্ছে, চিত্রা আছে।
মানে এতগুলা মানে একটা ট্রেনেই এই জিনিসগুলো আনা সম্ভব, একটা প্লেনে আপনি আনতে পারবেন না, একটা বাসেও আনতে পারবেন না, একটা গাড়িতেও আনতে পারবেন না। এই ট্রেনের এই যে বগিতে বগিতে ক্লাস ডিফারেন্স দেখানো, এটা কিন্তু আগেও আমরা মানে বাইরের কিছু রাইটার দেখেছি। স্নোপিয়ার্সার একটা স্নোপিয়ার্সার বইও কিন্তু এই ডিফারেন্সটা ছিল। ফার্স্ট বগিতে একদম ওরা রিচ থাকে, লাস্ট প্লিজেন্টরা থাকে রাতে, প্লেজেন্টরা হচ্ছে লাস্ট বগিতে থাকতেছে। সো এই জিনিসটা, হ্যাঁ ইউর রাইট অ্যাকচুয়ালি, কিছুক্ষণ পর সময় এটা মাথায় আসে না যে ক্লাস ডিফারেন্সটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু একটা সাটেলি দেখাচ্ছে, উনি কিন্তু ওইভাবে ওখানে ঢুকেন নাই। হ্যাঁ সাটল ছিল, কারণ প্রত্যেকের আচরণ যেভাবে কথা বলতেছে, একজন মৌলানাদার ওয়াইফ নিয়ে উঠছে, এর মধ্যে আবার একজন বাড়তে একজন মদ খাচ্ছে, আবার ওই মৌলানাও আসছে ওই ইয়াতেই ওখানেই, ওনার ওয়াইফ হবে। সো মানে দেখেন না, মানে একই জায়গায় দুইটা ভিন্ন ভিন্ন থট প্রসেসের মানুষ আছে। হ্যাঁ, একজন হুজুর আছেন মানে, বা একজন একটু কনজারভেটিভ মানুষ আছেন, আবার একজন খুব ওপেন মানুষ আছেন, সায়েন্সের মানুষ আছেন, আবার একটা ডাক্তার আছে যার মা আবার প্রচন্ড কুসংস্কারচ্ছন্ন এবং ছেলেকে আঁকড়ে রাখে। এর মধ্যে আবার একটা ওপেন মেয়ে আছে চিত্রা, যে একটু কনফিউজ বাট শি ইজ গোয়িং থ্রু এ ফেজ আর কি। সো অনেকগুলা ক্যারেক্টার, সো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ। মানে আপনি যদি মানে একটা লিটারেচার বা একটা সাহিত্য ডিসাইফার করার চেষ্টা করেন, একটা ক্যারেক্টার ওয়াইজ ভাগ করার চেষ্টা করেন, তখন দেখবেন যে আসলে রাইটার আসলে কি বলতে চাচ্ছিল আর কি দিন শেষে। ওকে, সো ওটা তো বুঝলাম যে অনেক অনেক ক্যারেক্টার, কিছুক্ষণ বইয়ে যেরকম ট্রেনে যেরকম অনেক অনেক ক্যারেক্টার আছে, সেরকম ট্রেন জার্নিতে আপনিও তো যাচ্ছেন আপনার নিজের লাইফে, রাইট? সো ওয়েন ইউর গোয়িং ইন দিস জার্নি, ওখানেও তো অনেক বগি আছে, অনেক রকম মানুষ আছে, রাইট? তো হাউ আর ইউ ফেসিং যে মিডিয়া লাইফটাতে, যে হোয়াটস গোয়িং অন? আই মিন, উৎসবের পরে আমি গেস করতে পারি যে আপনার কাছে যেরকম আপনি যে অ্যাকনলেজমেন্ট পাচ্ছেন, তো শুধু আমার কাছে বা আমি তো কেউই না, আপনি শুধু অডিয়েন্সের কাছে পাচ্ছেন তা না, আমি প্রিটি শিওর আপনি হচ্ছে মিডিয়ার পাবলিকদের থেকে অ্যাকনলেজমেন্ট পাচ্ছেন, যারা অ্যাকচুয়ালি যাদেরকে আপনার দরকার, মানে আপনাকে যাদের দরকার তাদের কাজের জন্য আর কি। সো এরকম কি আসছে যে মানে আই ডোন্ট নো, লাইক কোনো কাজের অফার আসছে বাট আপনার ভালো লাগে নাই, আর আপনি করতেছেন নতুন সামনে, এরকম কিছু? লাইক আমি বিট লাইক কিউরিয়াস আর কি। হ্যাঁ, মানে প্রস্তাব তো আসেই বা মানে প্রপোজাল তো আসেই কাজের, সেটা মানে আমি বেসিক্যালি বেছে বেছে কাজ করি, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি না বলতে পারি না। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কি, আমি আমি জানি যে আমার এখন কোনো সন্তান নেই, কিন্তু আমি সন্তান হলে তাকে সবার প্রথমে শেখাবো না বলা। হ্যাঁ, কারণ এমন স্ক্রিপ্ট যদি নিয়ে আসে যেটা ধরা সম্ভব না, তারপরে হ্যাঁ বলা লাগে, তখন তারপরে জোর করে যখন হ্যাঁ বলা লাগে কোনো কোনো জিনিসে, বা অনুরোধের ঢেকে গেলা যেটা বলে আর কি, সো ওই কাজগুলো আসলে আমি চাই যে সামনে দিয়ে অ্যাভয়েড করতে, বাট কি করব, করতে তো হবে। জিনিসটা হচ্ছে যে না, মানে আমি কিউরিয়াস যে এবার তো ঈদে অনেকগুলা মুভি মুক্তি পাচ্ছে, এর মধ্যে কোনোটার কি এরকম আসছিল যে একটু হইলে আমি আজকে বনলতা এক্সপ্রেসের রাইটার না হয় অন্য একটা রাইটার হয়ে যেতে হয়? না, তানিম ভাইয়ের জন্য আমি সবসময় অ্যাভেলেবেল, কারণ তানিম ভাইয়ের সাথে কোনো কিছু ক্ল্যাশ করে ওগুলাতে আমি কোনো সময় থাকি না। দ্যাটস ওয়াই আমার ডিনাই করতে হয় ওই জিনিসগুলো। যেটা তানিম ভাইয়ের সাথে ক্ল্যাশ করবে না সেটাতে আমি থাকতে পারি, তারপরও ডিপেন্ড করবে ওইটার ম্যারিটের প্রতি আর কি, যে ওই ফিল্মটা কিরকম। হ্যাঁ, মানে আমি পুরো দস্তুর অ্যাকশন সিনেমা। আমি আপনাকে আরেকটু স্পেসিফিক, আমি হচ্ছে স্বাধীন ভাইকে একটা কোয়েশ্চেন করছিলাম যখন উৎসব নিয়ে ভাইয়ের সাথে কথা বলছিলাম। কোয়েশ্চেন বলতে ইট ওয়াজ অ্যান অবজারভেশন, যেমন যখন উৎসব ছিল যে পরিবার ছাড়া দেখা নিষেধ, তো আমার প্রশ্ন ছিল যে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে যাওয়ার আগে 10 জন যারা দেখে আসছে তাদেরকে জিজ্ঞেস করে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে তো, দেখা যাবে তো নাকি না। তো ওই কোয়েশ্চেনটা আমার চিন্তা করা লাগে না, আমি বাবাকে নিয়ে শুধু চলে গেছি হলে। তো এরকম কোন মুভিতে কি স্ক্রিপ্ট লেখার রিকোয়েস্ট আসছে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো আসলে বেশি একটা সুবিধার না? কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফিল্মোগ্রাফিতে রক্তপাতবিহীন চলচ্চিত্রের মধ্যেই আমি কাজ করছি, যেখানে অতিরিক্ত রক্ত খুন খারাপি আছে। বাংলাদেশি টারান্টিনো ওগুলাতে আমি এখনো অ্যাডাপ্ট করতে পারছি কিনা আমি ঠিক জানি না। আমি জানি না সামনে আরো মানে এই বিষয় এগুলো কিছু লেখার অভিজ্ঞতা হবে কিনা, তবে ওগুলো আমি ভেবে দেখবো যে স্টোরি যদি ডিফারেন্ট হয়, স্টোরি যদি ভায়োলেন্স
আপনার কোন স্টোরি যদি ভায়োলেন্স ডিমান্ড করে তাহলে Exactly. ভায়োলেন্স Story থাকতে পারবে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে আমি এরকম মুভি পাই না যেখানে আসলে স্টোরি ভায়োলেন্স ডিমান্ড করতেছে। আমি দেখতেছি যে ভায়োলেন্স আগে হচ্ছে, দেন ওই ভায়োলেন্স হচ্ছে স্টোরি ডিমান্ড করতেছে, বা ডিমান্ড করে বেশি একটা পাচ্ছে না। মানে ভায়োলেন্সটাই স্টোরি, ওটাই তো বললাম যে স্টোরিটাই দ্য ভায়োলেন্স। ভায়োলেন্স ইজ ডিমান্ডিং এ স্টোরি। হ্যাঁ হ্যাঁ চায় মানে ওই যে কবি কবি ভাব, কবিতার অভাব টাইপের আর কি, যে একটা ভায়োলেন্স হচ্ছে মারামারি সব মরে যেতেছে কিন্তু কোনো স্টোরি নাই ওখানে। আমি মানে আমি একটু বেফাস কথাই বলি যে এটা একটা ফরম্যাট হয়ে গেছে। এটা একটা ফরম্যাট হয়ে গেছে এই কারণে যে এটার অনেক ডিমান্ড আছে, এটা ধারণা যে এটার বিশাল মানে অনেক অডিয়েন্স আছে, মানুষ পছন্দ করে এই ধরনের, মানুষ টাকা খরচ করে কেন ড্রামা দেখবে, একজন আরেকজনের সাথে ডায়লগ দিচ্ছে এটা কেন দেখবে, মানুষ টাকা দিচ্ছে একটা ফুল অন এন্টারটেইনমেন্ট দেখার জন্য, তাই না? সো এক এক ধরনের মানে ফিল্ম অনেক ধরনেরই আছে, নর্মাল, হ্যাঁ, মানে আপনার অ্যাকশন ফিল্মও হইতে পারে, ড্রামা হইতে পারে, কমেডি হইতে পারে, স্যাটায়ার হইতে পারে, মানে থ্রিলার হইতে পারে, মার্ডার মিস্ট্রি হইতে পারে। আপনি দেখেন বাইরের দেশে কিন্তু সিনেমার অভাব নাই, প্রত্যেকটা জনরার একটা করে সিনেমা আছে। আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, আমরা যখন একটা মানে এই কি জানি বলে আলাদিনের চেরাগ পেয়ে গেছি মনে করছি, এরকম যে আমাদের কাছে এই ফরম্যাট আছে, এই ফরম্যাটটাতে আমরা যাই, এটাই করি, বিজিএম হবে, স্লো মোশনে আসবে, মারবে, গুলি করবে, উড়বে, জারবে, মানুষজন পাগল হয়ে যাবে, ঠিক আছে, একটা গান থাকবে আইটেম, কয়েকটা গান থাকবে রোমান্টিক, বাস হয়ে গেল সিনেমা, গুড। এটা করে বলিউড চলতেছে বহু বছর, আমি জানি, ঠিক আছে, আপনিও জানেন। আমার আপনার এই কথায় বার্ডম্যানের একটা সিন মনে পড়ে গেল। বার্ডম্যানে যখন লাস্টে ও হচ্ছে ছাদে ওঠার আগে ওর বার্ডম্যান কস্টিউম পিছনে এসে বলে যে 60s is the new 30, you make this movie, give people what they want, they shit their pants, stuff like that, ওরকম আর কি একটা ভাইব পাইলাম আর কি। মানে এই যে উৎসবের ব্যাপারে আমি বলি না, আমি আপনার সাথে মানে শুরু করার আগে যে কথাগুলো বলতেছিলাম যে উৎসবের সময় কিন্তু আমাদের ডিরেক্টর বা আমরা কেউই প্রডিউসার খুঁজে পাচ্ছিলাম না, মানে মানে এই মানে কেউ বিলিভ করতেছিল না যে এই ধরনের সিনেমা বড় স্ক্রিনে কেউ দেখবে, কেন দেখবে, সবাই বলছে না এখানে তো কিছু নাই, হিরো কে আপনার, হিরো কোথায়, এখানে কোনো হিরো নাই, জাহিদ হাসান হিরো, উনি তো এইজড একজন মানুষ, উনি ভালো অভিনেতা, বিশাল বড় অভিনেতা, বাট কেন কেউ বিলিভ করতে পারতেছিল না যে আপনার মানে আমরা যে এইটা পুল অফ করতে পারবো। উৎসব হওয়ার পরেও তারপরেও কিন্তু একদলের মানুষের কাছে মানুষ বলতেছে যে এটা নাটক, টেলিফিল্মের মতো লাগতেছে, হ্যাঁ মুভি লাগতেছে। এখন ওনাদের কাছে আমার প্রশ্ন যে মানে মুভির সংখ্যা কি, মুভির আসলে সংজ্ঞা কি, তাই না? মুভির ডেফিনেশনটা আগে আমার জানা দরকার, না হলে জনরার ডিফারেন্সটা আমরা চিনি কেন, আমরা কি ওই ফরম্যাটেড স্ট্রাকচার জিনিসগুলো কি মুভি বলছি, নাকি এই যে এই একটা স্টোরি বলার চেষ্টা করতেছি সেটাও যদি মুভি না হয় তাহলে আসলে সিনেমা কত দূর? একটা ক্লাসিক মুভি নিয়ে যদি বলি রিয়ার উইন্ডো, পুরো মুভি একটা রুমের মধ্যে, পুরো একটা, এটাকে কি নাটক বলবে? হ্যাঁ এটাকে বলবে নাটক, বলবে কি এটা তো সেটে করা একটা একক নাটক বলবে অনেক সময়, হ্যাঁ বলবে যে একক নাটক হচ্ছে, মানে যে থিয়েটার হচ্ছে এরকম হচ্ছে। শোনেন এইটাই মেইন সমস্যাটা হচ্ছে ফিল্ম লিটারেসি, আমি আগেও বলেছি ফিল্ম লিটারেসি, রাইট, সেটা আগে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে এখানে। আপনি সাউথ ইন্ডিয়ান মুভিও দেখেন যেখানে ভায়োলেন্স ছাড়া খুব সুন্দর একটা ফ্যামিলির গল্প বলতেছে, তখন আপনার কাছে ওইটা ফিল্ম মনে হচ্ছে, কিন্তু এটা বাংলাদেশে হলে আপনার কাছে এটা ফিল্ম মনে হচ্ছে না। কারণ কি, আপনি এদেরকে টিভিতে দেখছেন, এদেরকে বিগ স্ক্রিনে দেখতে পারবেন না। কেন আপনি দেখতে পারবেন না? তারা 24-25 মোশাররফ ভাই কি আজকে থেকে অভিনয় করেন? চঞ্চল ভাই কি আজকে থেকে অভিনয় করেন? আর্টিস্টরা তো আসবে, হ্যাঁ মানে তো দেখতে বুঝতে হবে ওনাদের সাথে। আমার তো মানে আমার সৌভাগ্য যে আমার লেখা ডায়লগ ওনারা অভিনয় করেছেন, বলতেছেন, এটা যে আমি অনেক ছোট মানুষ, কিন্তু এটা যে আমার কাছে এত বড় কিছু, তারপরও আপনি চিন্তা করেন ওনারা এত ভালো। চঞ্চল ভাই এবং মোশাররফ ভাইয়ের কথা স্পেশালি বলছি, কোনো সিন রিহার্সাল যখন হচ্ছে উনি বারবার আমার দিকে তাকায় জিজ্ঞেস করতেছে ঠিক বলছে, এটা এক্সপ্রেশন ঠিক আছে, তুই যেরকম লিখছিস ওটা কি হচ্ছে, মানে উনি আমাকে জিজ্ঞেস করতেছে। আমি ভাই আপনি আপনার মতো করেন, আমি আপনাকে কিভাবে গাইড করবো? না তুই লিখছিস, তোর লেখা আমি তোরটাই বলবো, কারণ জানি তুই চিন্তা করে বলছিস, আমি 2 মিনিটের মধ্যে নতুন কিছু বাইর করতে পারবো না, তুই যেটা তুই 2 মাসে চিন্তা করছিস। দেখেন ওনারা তো এমনি এত বড় অভিনেতা হন নাই, ওনারা সবকিছু করে আসছেন, থিয়েটার করে আসছেন, নাটক করে আসছেন, টিভি করে আসছেন, সিনেমা করে আসছেন। এইটাই হচ্ছে ডিফারেন্স
আর এবং মোশাররফ ভাই চঞ্চল ভাইয়ের সাথে আপনি যখনই কথা বলবেন, আপনার যদি কখনো কথা বলেন, দেখবেন যে ওরা না একটা গল্প বলে কথা বলার সময়, কোনো একটা বিশেষ গল্প বলবে, ওই গল্পের রেখ ধরেই ওনারা পুরো জিনিসটা বুঝাই দিবে আপনার। রাইট, এটা কিন্তু হিউজ একটা কোয়ালিটি, এভাবে কথা বলতে অসাধারণ পারা, quality। অর্গানাইজড ভাবে কথা বলতে এত সুন্দর কমিউনিকেশন ওনাদের দুইজনের, মানে এটা বলার মতো না। আচ্ছা, আমরা লাস্টের ট্রেলারটা একটু দেখি একবার একসাথে। আমার রাতের ট্রেন মা বল একটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই চাই। This was so convincing. This was a nice class, by the way. শোনেন না, I can see বাইরে কিছু scenes আছে। হ্যাঁ, বাইরে অনেক কিছু কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আমি দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। এই, এক কাজ কর, তুই গু খা। নো, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। এই সিনটা নিয়ে বলবো, তারপরে নীল আর একটা নীল দুইটা জিনিস নিয়ে বলবো আকাশ আমি। উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, পাথি সহ খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। Perfect. Perfection. টিজারের একটা সিন হচ্ছে সাবিলা দাঁড়াতে গিয়ে মাথার মধ্যে বাড়ি খায়, ওটা স্ক্রিপ্টে ছিল না। সো কিরকম ছিল না, তো সাবিলা হচ্ছে প্রচন্ড, সাবিলার সাথে আমার এইটা সেকেন্ড কাজ। আমার লাইফের ফার্স্ট লেখা ওয়েব সিরিজ মার্কিউলিস, ওটাতে সাবিলা ছিল। আচ্ছা, এখন হচ্ছে বনলতায়ও সে আছে। সো আমি আমার লাইফের 3টা কাজ হয়েছে এখন পর্যন্ত, এর মধ্যে 2টার মধ্যেই সাবিলা আছে। আমি জানি না ও লাকি চাম কিনা, বাট অথবা সামথিংস রং। তো ওই সিনটাতে এরকম ছিল যে রশিদুদ্দিন এবং চিত্রা যে প্রথম কথাবার্তাটা বলে, যে ইন্টারোগেশন শুরু করে যে তুমি কি কাজটা কি আমাকে ইয়া করার জন্য না অ্যাটেনশন নেওয়ার জন্য, দুইটাই ওরকম। তো রশিদুদ্দিন তো উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো সিনটা ওইরকমই ছিল যে কথার এক সময় চিত্রা বিরক্ত হয়ে উঠে চলে যাবে, যে এই বয়স্ক বেটার সাথে এক মুহূর্ত সে এই কেবিনে সে কাটাবে না। সো আমরা জানতাম যে সে আরামসে ব্যাগ নিয়ে এসে বের হয়ে যাবে, কিন্তু যখন সিনটা হলো দেখলাম যে ঠাস করে সে বাড়ি খেলো। তো ফার্স্ট অফ অল আমরা ভাবছি যে ও তো হয়তো নিশ্চয়ই মাথায় প্রচন্ড ব্যথা পাইছে, কারণ ওটা তো আমাদের যে সেটটা ছিল ওটা রিয়েল কাট, একদম রিয়েল ইয়া। সো ওইটাতে ব্যথা পাওয়ার মতো অনেক ছিল। সো ডিরেক্টরও বলছে, আমিও দৌড় দিয়ে গেলাম, স্বাধীনও দৌড় দিয়ে বললো কি হলো কি হলো কি হলো। পরে ওখান থেকে বলতেছে কিছু না কিছু না, এটা হচ্ছে মোশাররফ ভাই আর সাবিলা মিলে আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে। ওরা নিজেরা ওখানে বসে ইম্প্রোভাইজ করছে এই জিনিসটাকে আরো ফান করার জন্য, মজা হওয়ার জন্য। হ্যাঁ, মানে এই জিনিসটা যে অ্যাড করছে ওনারা, মানে খুবই ফাইন। মানে এটা তখনই হয় যখন আর্টিস্ট আপনাদের স্ক্রিপ্টটা পছন্দ করে এবং ভেতরে কিছু অ্যাড করার ফ্রিডমটা পায়। আমরা যখন কাজ করি আমাদের সেটে সবাই সবার কাজ জানে, খুব শান্তভাবে সুন্দরভাবে। তানিম ভাইয়ের সেটের মতো আরামের সেট আমি এখন পর্যন্ত পাইনি, যদিও আমার অভিজ্ঞতা অনেক কম, বাট তারপর আমি বলতেছি এত সুন্দর, এত ঠান্ডা মাথার মানুষ উনি সবকিছু। এবং আর্টিস্টরা মানে স্ক্রিপ্ট পড়ি মানে, এবং আমাদের টিমটাকে দেখে, সেট দেখে, আমাদের কাস্টিং তানিয়া আপা, মেকআপ সেতু আপা, সবাই মানে এত ভালো, মানে ফ্রেন্ড হয়ে গেছি। মানে রাজের সাথে আমি ফ্রেন্ড হয়ে গেছি, সাবিলার সাথে তো আমার আগের থেকে পরিচয়, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, কালকে আমাদের ট্রেলার লঞ্চে দেখা হলো। মানে এত ক্লোজ ভাবেন ওনারা আমাদেরকে, মানে জাস্ট নর্মাল ভাবেন না আর কি, মানে দূরের কোনো মানুষ ভাবেন না, কাছের মানুষই ভাবেন আর কি। Good abnormal. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So anything you want to say to the people, like last একদম শেষে বলতেছি যে যারা হচ্ছে বুক রিডাররা সবসময় মুভি দেখে এসে একটা রিভিউ ডাম্প করে যে এটা হয় নাই, ওটা হয় নাই। বুক রিডারদের জন্য লাস্টে ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে। বুক রিডারদের জন্য আপনি যখন একটা বই পড়েন, পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনিই নেন, ইমাজিনেশন, এবং আপনি আপনার মতো ধারণা করে নেন ওই জিনিসটা। ওখানে হাত দেওয়ার ক্ষমতা আপনি ছাড়া কারণেই, আপনার মাইন্ড ছাড়া। আপনি যেটা ইমাজিন করেছেন, ধরেন আপনি একটা ক্যারেক্টার আপনার মতো ইমাজিন করেছেন, অথবা আপনি উপন্যাসটা পড়ে ভেবেছেন যে এইটা এইরকম ভিজুয়াল। আমরা যে অনেক সময় পড়ার সময় বুঝি না যে আমাদের চোখের সামনে থেকে ভেসে যাচ্ছে চরিত্রগুলো। ওইটা হচ্ছে কি, ওটা ফিল্মে কিছু লিমিটেশনস থাকে, সবসময় আপনি 100% দিয়ে নিতে পারেন। ইভেন আমিও স্ক্রিন প্লে লেখার পরে যখন দেখি যে ওটা শুট হয়েছে, আমার মন মতো হয় না, তখন আমিও হতাশ হই। আপনারা এতটুকু আমি বলতে পারি, হয়তো বা উপন্যাসের মেরিটের জায়গা থেকে আপনারা
হতাশ হবেন না। হয়তো ভিজুয়ালাইজেশনের জায়গা থেকেও আমরা 100% ট্রাই করেছি, বাকিটা আপনাদের উপরেই। আপনাদের ভালো লাগলেও আমাদের কাছে ভালো লাগবে, মানে আমরা যতটা সম্ভব ততটা হুমায়ুন আহমেদের স্যারের উপন্যাসটাকে মানে একদম মাঝখানে রেখে, আমরা কিন্তু নতুন কিছু বানানোর চেষ্টা করিনি, আমরা একদম ওনার উপন্যাসটাকে মাঝখানে রেখে একটা ওয়ার্ল্ড বিল্ড করার চেষ্টা করেছি, একটা গল্প দেখানোর চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে হুমায়ুন আহমেদ এই জন্য করেছি কারণ আমরা জানি যে হুমায়ুন আহমেদ স্যারের অনেক অনেক কাজ এখনো রয়ে গেছে যেগুলো অ্যাডাপ্ট হচ্ছে না। আমার মনে হয় এটা দিয়ে একটা শুরু করতে পারি আমরা একটা ট্রাই করেছি। This crossing line is a beginning line. হ্যাঁ, অবভিয়াসলি আরো বড় বড় আরো অন্যান্য ডিরেক্টররাও করতে পারেন, অন্যান্য রাইটাররাও হুমায়ুন আহমেদ স্যারের। So happy to hear this actually. হ্যাঁ, খুশি লাগতেছে অনেক শুনে। আমার এইটাই দরকার আসলে, যে এবং ওনার কাজটাকে করতে হবে ওনার মতো করি। আসলে আমার আপনি একদম ভেঙে চুরে নতুন ভাবে করছেন, আমার মনে হয় না যে অডিয়েন্স সেটা নিতে পারবে আর কি, যেহেতু ওনার লিটারেচার এত ইনফ্লুয়েন্স ওনার লিটারেচার দ্বারা মানুষ। সো এটা আসলে মানুষকে, অডিয়েন্সকে, ওনার ফ্যানদেরকেও হার্ট করবে। সো ওই জায়গা থেকেও আমি এখন পর্যন্ত ভয় আছি যে আসলে দেখে মানুষ কি বলে। আই হোপ মানুষ বলবে যে এটা ভালো হবে আর কি। সো এভরিওয়ান, ঈদের দিন যাদের প্ল্যান আছে যে বাসায় বসে ঘুমাবো, ডোন্ট go to the theater. At least watch it for once and then let us know how you feel about it. Thank you so much, Anand Thank you. ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ।